প্রভাত ছোট্ট বন্ধুরা, সেই সকল ছোট্ট বন্ধুদের আমি স্বাগত জানাই আমার রূপকথার আর এই গল্প পরম্পরায়। যারা বয়সে ছোট এবং তারাও যারা মন থেকে এখনো পর্যন্ত ছোটই আছেন, যখনই রূপকথার গল্প শোনেন বা ভাবেন তখনই মনে মনে এটা ভাবেন যে আহা, আমিও সেই পক্ষীটা যে ঘোড়াটা দেখতে পাচ্ছি, এরমভাবে চলছে। মানে যারা বয়সে এবং যারা মনের দিক থেকে এখনো সজীব সতেজ, তাদের সবাইকে স্বাগত জানাই এই সময়তার রূপকথারা এই চ্যানেলটিতে। এবং আশা করব যে আমার এই ছোট্ট যে আয়োজন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজস্ব সুচিন্তিত মতামতও জানাতে ভুলবেন না। তো আমি যেরকম কথা দিয়েছিলাম আগের সপ্তাহে যে বিভিন্ন দেশ তো ঘোরা হচ্ছেই, আমরা রাশিয়া গেছি, আমরা জাপান গেছি, এবার আমরা একটু বাংলা ভাষায় যে রূপকথা আছে সেই রূপকথা, বাংলা ভাষায় যে রূপকথা আছে সেই রূপকথা আমরা দেখব। একটা রূপকথার গল্প আমরা পড়ব। তো আমি যে বইটি থেকে নিয়েছি বাংলা ভাষার সেরা রূপকথা, সেটি সম্পাদনা করেছেন আহমদ মাজহার, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। এটি যিনি ছবি এঁকেছেন সৈয়দ এনায়েত হোসেন, তো এবং যিনি প্রচ্ছদটি করেছিলেন বেশ হাউমাউ খাউ যে রাক্ষসের মেয়েতে, তিনি হলেন ধ্রুবয়েশ। তো আমি এর খুব বেশি গঠন বৈচিত্র্য এই সমস্ত এতে আমি যাচ্ছি না, আমি সোজাসুজি গল্পে চলে আসব। আমরা পাঠ্যসূচি থেকে দেখতে পাচ্ছি দু ধরনের রূপকথা এই বইটিতে করা রয়েছে, গ্রন্থিত করা রয়েছে। একটা সেগমেন্ট, একটা ভাগ যেখানে লোকায়ত রূপকথা আছে, আর একটি যেখানে আধুনিক রূপকথা আছে। তো আমি লোকায়ত রূপকথা থেকেই পড়ব লালবিহারী দের লেখা, বা সংকলিত বলা যায়, 7 মায়ের এক ছেলে। তো চলুন শুরু করি। 7 মায়ের এক ছেলে, লালবিহারী দে। অনেক কাল আগে এক রাজা ছিলেন, তার 7 রানী, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। 7 রানীর মধ্যে কারোর ছেলেপুলে হলো না। এমন সময় একজন সাধু এসে রাজাকে বললেন, মহারাজ, আপনার মনের দুঃখ আমি জানতে পেরেছি। রাজধানীর উত্তরে যে বিশাল ঘন বন আছে, তার ঠিক মধ্যিখানে এক আম গাছ আছে। এত বড় আম গাছ সচরাচর দেখা যায় না। ওই আম গাছের ডালে 7টি পাকা আম ঝুলে আছে। মহারাজ যদি ওই বনে গিয়ে নিজের হাতে ওই 7টি আম পেড়ে এনে রানীদের খেতে দেন, তাহলে তাদের প্রত্যেকের ছেলে হবে। রাজা আর অপেক্ষা করলেন না, ঘোড়ায় চড়ে তখনই ওই বনের মধ্যে গিয়ে সেই আম গাছ থেকে 7টি আম পেড়ে এনে রানীদের খেতে দিলেন। কিছুদিন পরে রাজা শুনলেন 7 রানীরই ছেলে হবে। তার মনে আর আনন্দ ধরে না। এর মধ্যে রাজা একদিন বনে গেছেন শিকার করতে। এমন সময় দেখলেন গাছতলায় এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। কারোর সঙ্গে পরামর্শ না করে তাকে ঘোড়ায় তুলে নিয়ে রাজবাড়িতে ফিরে এলেন। দিন কতক পরে তার সঙ্গে রাজার বিয়ে হয়ে গেল। ওই সুন্দরী মেয়ে কিন্তু আসলে একটা রাক্ষসী। রাজা তার কিছুই বুঝতে পারেননি। নতুন রানীকে তিনি এতই ভালোবেসে ফেললেন যে সে যা বলতো তিনি তাই করতেন। একদিন নতুন রানী হঠাৎ বলল, তুমি যে রোজ বলো আমাকে তুমি খুব ভালোবাসো, কই তার প্রমাণ দাও এবার। সত্যি, যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার আগেরকার রানীগুলোর চোখ গেলে তাদের মেরে ফেলো, তবেই বুঝবো আমাকে সত্যি ভালোবাসো, না হলে ও কথার মুখে এনো না। সবচাইতে আদরের রানীর মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। কি করে এমন নিষ্ঠুর কাজ তিনি করবেন, বিশেষত রানীদের সকলের ছেলে হবে এমন সময়? কিন্তু নতুন রানী কিছুতেই ছাড়ল না। তার কথা না রাখলে সে রাজার মুখ দেখবে না বলে শপথ করল।
অগত্যা রাজার হুকুমে নিরাপরাধ 7 রানীর চোখ গেলে তাদের বধ করবার জন্য মন্ত্রীর হাতে সঁপে দেওয়া হলো। কিন্তু মন্ত্রীর মনে দয়া মায়া ছিল, তাই তাদের মেরে না ফেলে নির্জন পাহাড়ের উপরে একটা পাথরের গুহায় লুকিয়ে রাখলেন। কিন্তু সেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। মন্ত্রীও রাজ্য ছেড়ে চলে গেলেন। প্রথমে বড় রানীর ছেলে হলো। তিনি তখন অন্যদের বললেন, এই অন্ধ অবস্থায় এ ছেলেকে কি করে মানুষ করব? নিজেরাই তো না খেয়ে মরতে বসেছি, তার চেয়ে ছেলেটাকে মেরে 7 জনে ভাগ করে খাই। তাই করা হলো। 6 রানী তাদের ভাগ খেলেন। ছোট রানী তার ভাগ তুলে রেখে উপোস করে রইলেন। এরপর একজনের পর আর একজন করে আরও 5 রানীর ছেলে হলো, আর তাকে মেরে সকলে মিলে ভাগ করে খেলেন। খালি ছোট রানী প্রত্যেকবার তার ভাগটি তুলে রাখলেন। সবার শেষে ছোট রানীরও ছেলে হলো। তখন বড় রানীরা বললেন, দে, আমাদের ভাগ দে। ছোট রানী মনে মনে স্থির করেছিলেন, যেমন করেই হোক তার ছেলেটির প্রাণ বাঁচিয়ে তাকে মানুষ করবেন। তিনি তখন তুলে রাখা সেই 6টি টুকরো এনে দিদিদের খেতে দিলেন। তারা দেখলেন এ তো শুকনো খাবার। ছোট রানীকে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, দিদি, তোমরা আমার কথা রাখো, 6 বাছা গেছে, এসো সকলে মিলে এই শেষেরটিকে মানুষ করি। অন্য রানীরা তখনই রাজি হলেন। নিজেদের ছেলে মেরে ফেলতে তাদের কম কষ্ট হয়নি। 7 রানীর বুকের দুধ খেয়ে ওই এক ছেলে মানুষ হতে লাগলো। যেমনি তার রূপ লাবণ্য, তেমনি তার বুদ্ধি, বল, সাহস। এদিকে রাজবাড়িতে, আর শুধু রাজবাড়িতে কেন, সমস্ত রাজধানীতে মহা সর্বনাশ ঘনিয়ে এলো। রাজা রানীর জন্য রোজ যে 64 ব্যঞ্জন ভাত পরিবেশন করা হতো, তাতে রাক্ষসীর পেট ভরত না। কাজেই রাত দুপুরে উঠে ঘর থেকে বেরিয়ে রানী আগে একে একে রাজবাড়ির সবকটি মানুষকে সাবার করলো। তারপর হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, গোয়ালের যতেক গরু সব শেষ করলো। উজির, নাজির, পাত্র, মিত্র, চাকর, দাসী যারা পালাতে পারলো না, তাদের কাউকে রাখলো না রানী। শেষটা বাকি রইল শুধু রাক্ষসী নিজে আর তার হতভাগ্য স্বামী। তারপর রাক্ষসী আর কি করে, রাজবাড়ি থেকে বেরিয়ে এসে এখানে একটা মানুষ ধরে খেয়ে, ওখানে একটা মোষ খেয়ে পেট ভরাতে লাগলো। এদিকে রাজার অবস্থা কাহিল। একটা চাকর বাকি নেই যে তার সেবা যত্ন করে, একটা বামুন ঠাকুর নেই যে 4টি রেঁধে দেয়। সে দেশের কোনো মানুষ রাজবাড়ির ছায়া মারায় না। প্রজারা সব প্রাণের ভয়ে পালিয়েছে। ততদিনে ছোট রানীর সেই সুন্দর ছেলের 16 বছর বয়স হয়েছে। যেমন তার বুদ্ধি, তেমনই গায়ের জোর আর মনে সাহস। 7 মায়ের দুঃখের কাহিনী শুনে রাজপুত্র চাকর সেজে রাজবাড়িতে কাজ নিল। কেউ তার আসল পরিচয় জানতে পারল না। কেউ বলতে তো ওই 2টি প্রাণী, রাজা আর রাক্ষসী। এতদিন পরে একটা কাজের লোক পেয়ে রাজা বড় খুশি। বড় ভালো তার এই নতুন লোকটি। নাম তার শোভন। শোভন সারাদিন রাজার দেখাশোনা করে আর তার একটু কষ্ট হতে দেয় না। অনেক দিন পরে রাজা আবার একটু আরাম পেলেন। এতদিন 7 মায়ের কষ্ট দেখে বাবার ওপর শোভনের ভারী রাগ ছিল। সে ছোটবেলা থেকেই ভাবতো বড় হয়েই বাবার ওপর প্রতিশোধ নেবে। এখন প্রতিশোধ নিতে এসে দেখে বাবা বড় দুঃখী। মায়া পড়ে যায়, আর প্রতিশোধ নেওয়া হয় না। শোভন প্রাণ দিয়ে বাবা সেবা করে, কিন্তু রাতে থাকে না। রাতে থাকা নিরাপদ ছিল না। রাতে রানী রাক্ষসীর রূপ নিয়ে খাবার খুঁজে বেড়াতো, দিনের বেলা কিছু করতো না। তাই সূর্য ডোবার আগেই শোভন বাবাকে খাইয়ে দাইয়ে ঘরদোর পরিষ্কার করে বিছানা পেতে মশারি ফেলে মাথার কাছে 1 তোড়া গোলাপ সাজিয়ে রেখে বাড়িতে চলে যেত। রাজা তাকে ছাড়তে চাইতেন না। ওই প্রেতের মতো রাজপুরীতে এতটুকু আনন্দ ছিল না। শোভনের মন খারাপ হয়ে যেত। বাবাকে একলা ফেলে যেতে মন চাইতো না, কিন্তু থাকার উপায় ছিল না। রাক্ষসী তার স্বামীকে কিছু বলবে না, কিন্তু শোভনকে তো আর ছাড়বে না। পাহাড়তলির গাঁ থেকে 7 মায়ের জন্য খাবার কিনে নিয়ে যেত সে যে রাক্ষসপুরীতে কাজ করে তারা টের পেতেন না। পেলে উপোস করে মরে গেলেও তাকে ছাড়তেন না। শোভন তাদের প্রাণের প্রাণ, অন্ধ চোখের মণি। তারা ভাবতেন বোধহয় দূর গাঁয়ে কাজ করে, তাই ফিরতে রোজ সন্ধ্যা হয়।
এদিকে রাক্ষসী ভারী ধূর্ত। রাজার এমন নধর চাকরটাকে দেখে তার জিভে জল আসে, আবার ভয়ও হয় যে চালাক ছেলে কেমন রাত হবার আগে রোজ পালায়। কি জানি সে হয়তো তার আসল পরিচয় ধরে ফেলেছে। যেমন করে হোক ছেলেটাকে বিদায় করতে হবে। যেমন গায়ের জোর তেমনই খাটতে পারত শোভন। আবার জোর গলায় বলতো, আমি কাজে ভয় পাই না, যত কঠিন কাজই হোক না কেন আমি ঠিক করে দেবো। রাক্ষসীর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে রাজাকে গিয়ে বলল, মহারাজ, আমার কলজের ব্যামো, আমি বোধহয় আর বাঁচব না। একদিন যদি তুমি তোমার ওই চালাক চাকরটাকে সমুদ্রের অন্য পারে পাঠিয়ে আমার বুড়ি মায়ের কাছ থেকে ওদের দেশের 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি আনিয়ে দিতে পারো, তবেই আমি ভালো হব। রাজা দুঃখিত হয়ে বললেন, যাও শোভন, রানীর জন্য ওই ওষুধ নিয়ে এসো। কিন্তু তুমি ছেলে মানুষ, পারবে তো? রাক্ষসী বলল, আমি মাকে চিঠি লিখে দেব, মার কাছেই ওষুধ আছে, খুঁজতেও হবে না। তাছাড়া ছেলেটা তো বলেই যে কাজ যতই কঠিন হোক ও ঠিক করে দেবে। রাক্ষসী মেয়ের রাক্ষসী মা। সে থাকতো সমুদ্রের অন্য পারে রাক্ষসদের দেশে। রানী ভাবলো সেখানে একবার গেলে বাছাধনকে আর ফিরতে হচ্ছে না। আমি মাকে চিঠি লিখে দিচ্ছি, এই নাও তোমার জল খাবার পাঠালাম, মা অমনি ওকে তুলে মুখে পুরে দেবে। এই ভেবে রাক্ষসী সত্যি সত্যি তাই লিখে দিয়ে নিশ্চিন্ত হলো। এবার ব্যাটার সন্ধ্যার আগে বাড়ি পালানো বেরিয়ে যাবে। সন্ধ্যার আগে সেখান থেকে ফেরা যায় না, একটা রাত কাটাতেই হবে। সকালে শোভন 7 মায়ের কয়েকদিনের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে চিঠি নিয়ে রওনা হয়ে গেল। রাজধানী ছাড়িয়ে কিছু দূরে গিয়ে সে চিঠি খুলে পড়ে দেখলো যা সন্দেহ করেছিল ঠিক তাই। রাক্ষসী লিখেছে, মা, তোমাকে জল খাবার পাঠালাম। চিঠিটা শোভন ছিঁড়ে ফেলে দিয়ে পথ চলতে লাগলো। কত দেশ, কত বন, কত পর্বত, কত নদী পার হয়ে অবশেষে একদিন সে সমুদ্রের তীরে এসে পৌঁছলো। ওই সমুদ্রের অন্য পারে রাক্ষসদের দেশ। 7 মায়ের দুধ খাওয়া ছেলের গলার জোরটি কম ছিল না। সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে সে হাঁক দিল, ও দিদিমা, দিদিমা গো, ও তুমি কোথায় গেলে? এদিকে তোমার মেয়ে যে মরতে বসেছে, শিগগির এসে তোমার নাতিকে নিয়ে যাও, আমি ওষুধ নিতে এসেছি। সমুদ্রের অন্য তীর থেকে বুড়ি রাক্ষসী সে ডাক শুনতে পেয়ে সাগরের উপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে এসে নাতিকে পিঠে তুলে আবার সাঁই সাঁই করে ফিরে গেল। শোভন রাক্ষসদের দেশের মাটিতে নামলো। নেমেই বুড়িকে বলল, কই গো দিদিমা, আমাকে দেখে খুশি হচ্ছ না যে? বুড়ি একগাল হেসে শোভনের মাথায় হাত বুলিয়ে বলল, খুশি বলে খুশি দাদা, খুবই। যা চাস আমি তোকে তাই দেব, বল কোনটা নিবি? শোভন বলল, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি কি জানো দিদিমা, সেই একটা নিয়ে গেলে মা খেয়ে বাঁচবে। শুনে বুড়ি গলে জল, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে, আমার ভাঁড়ার ঘরেই আছে ধন, এক্ষুনি এনে দিচ্ছি। বুড়ি তাকে মস্ত এক কাঁকুর এনে দিল। ফলটার চেয়ে তার বিচিটাই বড়। এমনি আশ্চর্য জিনিস। কাঁকুর দিয়ে বুড়ি বলল, যা দাদা, মাকে খাওয়াগে যা, তাকে সারিয়ে তোল। শোভন বলল, আজ তোমার কাছে থাকি দিদিমা, কাল যাব, শরীরটা বড় ক্লান্ত। বুড়ি বলল, ও মা, এতক্ষণ সে কথা বলতে হয়, আমার ঘরে শোগে যা। বুড়ির ঘরের দেওয়ালে ঝোলানো ছিল একটা মস্ত মুকুর আর এক গাছা শক্ত দড়ি। তাই দেখে শোভন বলল, ওগুলো কি দিদিমা? বুড়ি বলল, ও সাহায্যেই তো আমি সাগর পার হই দাদু। হাতে ওই মুগুর আর দড়ি নিয়ে যে বলবে, হেই শক্ত মুগুর, দড়ি ওরে, দেনা সাগর পার করে, অমনি হুশ করে সমুদ্রের ওপারে পৌঁছে যাবে। ঘরের কোণে একটা খাঁচা ঝুলছিল, তার মধ্যে একটা সবুজ পাখি। শোভন বলল, ও দিদিমা, ও কি পাখি? বুড়ি বলল, ও পাখির কথা কোনো মানুষকে বলতে নেই, তবে তুই যে আমার নিজের নাতি, তোকে বললে দোষ নেই। ওই পাখির বুকে তোর মায়ের প্রাণ, পাখি মরলেই মাও মরবে।
শোভন সব শুনে রাখলো। বুড়ি তারপর পাশে শুয়ে রইল। ভোরে উঠে অন্য রাক্ষসদের সঙ্গে বুড়িও দূরদেশে চড়তে গেল। শোভন তখন খাট থেকে নেবে পাখির খাঁচাটি পারল, তারপর মুগুর নিল, দড়ির গাছাটি নিল, নিয়েই বলল, হেই শক্ত মুগুর, দড়ি ওরে দেনা সাগর পার করে। পলক না ফেলতে শোভন সমুদ্রের অন্য পারে পৌঁছে গেল। তারপর আবার সেই দীর্ঘ পথ পার হয়ে রাজবাড়ির সিং দরজায় পৌঁছল। ওকে দেখে রাজা খুশি হয়ে ছুটে এলেন, রাক্ষসীও আশ্চর্য হয়ে ছুটে এলো। শোভন সেই 12 হাত কাঁকড়ে 13 হাত বিচি রাক্ষসীর পায়ের কাছে রাখল, কিন্তু পাখিটিকে নিজের কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে রাখলো, লুকিয়ে ফেললো। 2 দিন গেল, 4 দিন গেল, তারপর দূর শহরের প্রজারা এসে রাজাকে বলল, মহারাজ, রোজ সন্ধ্যায় রাজবাড়ির দিক থেকে এক আকাশ জোড়া প্রকাণ্ড বাজ পাখি উড়ে এসে রাজপথ থেকে মানুষ তুলে খায়। অনেক দিন ধরে এই সর্বনাশ চলছে মহারাজ, শহর ক্রমে শ্মশান হচ্ছে, যা বিহিত হয় তাই হুকুম করুন। শুনে রাজার মুখ সাদা হয়ে গেল। কী বা করতে পারেন তিনি? আছে কে? এমন সাংঘাতিক পাখির কথা তো তিনি জন্মে শোনেননি। তখন শোভন এগিয়ে এসে প্রজাদের সামনে দাঁড়িয়ে রাজাকে বলল, মহারাজ, ও পাখি আমি চিনি। রানীমা এসে আপনার পাশে দাঁড়ালে ও পাখিকে আমি মেরে ফেলতে পারি। তখন রাজার হুকুমে রানীকে তার পাশে দাঁড়াতে হলো। কাপড়ের ভিতর থেকে শোভন পাখির খাঁচা বের করলো। অমনি রাক্ষসী অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজার দিকে ফিরে শোভন বলল, এবার দেখুন মহারাজ, কোন পাখি আপনার প্রজা খায়। যেমনই এই পাখির এক একটা অঙ্গ ছিঁড়ব, মানুষ খেকো পাখিরও সেই অঙ্গ খসে পড়বে। এই বলে শোভন সবুজ পাখিটাকে খাঁচা থেকে বের করে তার একটা ঠ্যাং ছিঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে রাক্ষস রানীরও একটা পা খসে পড়ল। প্রজারা দেখে তাজ্জব বনে গেল। তারপর শোভন পাখিটার গলা টিপে তাকে মেরে ফেলল। অমনি রানীরও প্রাণটা বেরিয়ে গেল। কারো মুখে কথা সরে না। তখন শোভন সভাস্থ সকলকে বলল, আপনারা বসুন, আমি একটা গল্প বলি। এই বলে সে তার 7 মায়ের নিদারুণ দুঃখের কাহিনী আগাগোড়া বলে গেল। অনেক আগেই রাজার চোখ ফুটেছিল, এখন তিনি কেঁদে আকুল হলেন। গল্প শেষ করে শোভন বলল, মহারাজ, 7 দুঃখিনী মায়ের দুধ খেয়ে মানুষ হওয়া আমি আপনার সেই ছেলে। প্রতিজ্ঞা করেছিলাম 7 মায়ের কষ্ট দূর করব, আপনাকে মুক্তি দেব। এই আমার কথা রাখলাম। রাজা তখন চোখে জল, মুখে হাসি নিয়ে সিংহাসন থেকে নেমে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর শোভনের আর রাজার সঙ্গে প্রজারা সব দলে দলে বন পেরিয়ে সেই পাহাড়ে উঠতে লাগলেন। সেখানে পাথরের গুহায় কত কষ্টে 7 অন্ধ রানী দিন কাটাচ্ছিলেন। বনের মধ্য দিয়ে যাবার সময় একজন সাধুও ওদের সঙ্গ নিলেন। এত লোকের কোলাহল শুনে দুঃখিনী রানীরা ভয়ে জড়সড়। শোভন তাদের সাহস দিয়ে বলল, আমি ফিরে এসেছি মা, বাবাকেও নিয়ে এসেছি। অনুতাপে রাজার বুক ফেটে যাচ্ছিল। রানীরা হাতড়ে হাতড়ে গুহা থেকে বেরিয়ে আসছেন। এই দৃশ্য তিনি সইতে পারছিলেন না। ঠিক সেই সময়ে সেই সাধু এগিয়ে এসে একে একে 7 রানীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেলেন। তখন সে কি আনন্দ, সে কি বেদনা, সে কি সুখ, সে কি অনুতাপ। তারই মধ্যে সাধু যে কখন বিদায় নিলেন আর তাকে দেখা গেল না। রাজা তার রানীদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। জল্লাদরা রাক্ষসীর শরীরটা ততক্ষণে পুঁতে ফেলেছিল। সেই দুঃসময়ের আর কোনো চিহ্ন বাকি ছিল না। আবার রাজবাড়িতে হাসি শোনা গেল। আবার লোকজনে পুরী গম গম করতে লাগলো। নহবতখানায় নহবত বসলো। শোভন যুবরাজ হলো। মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র যারা পালিয়ে বেঁচেছিলেন সবাই এবার ফিরে এলেন। হাতিশালে হাতি এলো, ঘোড়াশালে ঘোড়া এলো, গোয়াল ভরা গরু এলো। আবার বাগানে ফুল ফুটলো, পাখি গাইলো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো এইখানেই আজ শেষ। এই বাংলার রূপকথা গল্প থেকে, এই রূপকথার গল্পটি থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে, একটা জিনিস আমি যেটা আমার মনে হয়েছে সেটা বলবো, কোনো কাজেই আমি ভয় পাই না, সব কাজই আমি করে দিতে পারি, যত কাজই কঠিন হোক
আমরা ঠিক পারবো। এইটাই আমরা শিখলাম। আর একটা জিনিস এখান থেকে শিখলাম যে কখনোই কখনোই নিজের বুদ্ধি বিবেচনাকে তাকে রেখে কাজ করতে নেই। এখানে সবচেয়ে বেশি বড় যদি দোষ কারোর হয়ে থাকে সেটি হলো রাজার। তিনি বুদ্ধি বিবেচনা ছাড়া তিনি মানে প্রথম কথা হলো, এটা রূপকথা অনেকদিন আগেকার গল্প, এখানে বাচ্চাদের গল্প, তাই এখানে আমরা আর নয় বড়দের এই ক্রিটিক্যাল অ্যানালিসিসটা নাই করলাম, এটা মনে হতেই পারে। কিন্তু জিনিসটা হলো যে রাজার এই এতগুলো মানে এই অতিরিক্ত নারী প্রীতিটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কাল হয়েছে। তো যাই হোক, যত কঠিন কাজই হোক আমরা ভয় পাবো না, আমরা এগিয়ে যাব, নিজেদের সততার সঙ্গে এগিয়ে যাব। তবেই সাধুর মতো যারা ভগবানের আশীর্বাদ, সেই রকম আশীর্বাদে আমাদের জীবনের যত কষ্টই থাক সেগুলোকে আমরা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো। তাহলে আজ আসি, এবং যাওয়ার আগে আবার একবার অনুরোধ করব, যদি আমার গল্প পড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে আমার এই প্রচেষ্টাটা আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে। তো যারা আমাকে অন্য প্ল্যাটফর্মে যেমন ডেইলি হ্যান্টের প্ল্যাটফর্মে আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অনুরোধ, আপনারা আমার ইউটিউবের চ্যানেলটিতে আসুন, সেখানে গল্প শুনুন। এখানে এরকম অনেক সেগমেন্ট আছে যে সেগমেন্টগুলো আমি ডেইলি হ্যান্টে প্রচারিত করছি না, কেমন? তো তো আমি অবশ্যই আশা করব আপনারা আসবেন, আমার গল্প শুনবেন, তো আমার গল্প পড়া শুনবেন। তো আজ আসি, টাটা।